আপনারা সবাই স্নায়ুযুদ্ধ কিংবা কোল্ড ওয়ারের নাম শুনে থাকবেন এবং এই কোল্ড ওয়ারটা আসলে দুইটা পরাশক্তির মধ্যে হয়েছিল। একটা হচ্ছে রাশিয়া আর একটা হচ্ছে ইউএসএ। সো এই দুইটার সাথে আসলে গ্রিন পিসের সরাসরি কানেকশন আছে। তো আজকে আমরা গ্রিন পিস সম্পর্কে জানবো এবং গ্রিন পিসের সাথে আরেকটা কানেক্টেড সংস্থা আছে যেটাকে বলা হয় IUCN। এই দুইটা সংস্থার একদম পুরো ব্যাকগ্রাউন্ড আমরা খুবই ভালো করে জানবো, কারণ আপনারা যেখানেই পরীক্ষা দেন না কেন এই গ্রিন পিস অথবা IUCN থেকে একটা মাস্ট প্রশ্ন পাবেনি। তো আমরা যদি ওই স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের সময়ে চলে যাই, সালটা হচ্ছে 1965 সাল এবং সেই 1965 সালে যখন ইউনাইটেড স্টেট এবং এই জায়গাতে আছে হচ্ছে ম্যাপের আপনারা যদি খেয়াল করেন রাশিয়া, এই রাশিয়া এবং ইউনাইটেড স্টেট দুইজনের মধ্যে একটা তীব্র লড়াই চলতেছিল যে কে কার চাইতে বেশি পারমাণবিক অস্ত্র আরও নানান টাইপের মানব বিধ্বংসীকারী অস্ত্র কে বেশি বানাইতে পারে। সো এই যুদ্ধটা বা এই যে তাদের দুইজনের মধ্যে যে কনফ্লিক্টটা তৈরি হয়, এই কনফ্লিক্টের উপর ভিত্তি করেই ইউনাইটেড স্টেট 1965 সাল থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত বিভিন্ন আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্টিং জোন তৈরি করে। সো এই ইউনাইটেড স্টেটের আন্ডারগ্রাউন্ড টেস্টিং জোন তৈরি করার একটা জোন ছিল হচ্ছে এই জায়গাটা ম্যাপে যদি আপনারা এটা খেয়াল করেন, এটা হচ্ছে এই যে আলাস্কার আন্ডারে একটা দ্বীপ। ওকে, সো এই দ্বীপটার নাম হইল আমচিটকা দ্বীপ। চিটকা দ্বীপ। তো এই আমচিটকা আইল্যান্ড বা আমচিটকা দ্বীপটা ছিল হচ্ছে যে জনমানবহীন। এবং মজার বিষয় হইল এই রাশিয়ার থেকে কিন্তু আলাস্কা এটা ক্রয় করে নিছিল ইউনাইটেড স্টেট, এবং সেই রাশিয়ার কাছাকাছি একটা জায়গায় বা আলাস্কার একটা মানবশূন্য জায়গায় যেখানে শুধুমাত্র বন্য প্রাণী, তারপরে পশু পাখি এইসব আসলে এখানে বসবাস করে। তো তাদের একটা জায়গায় তারা কি করতেছিল, নিউক্লিয়ার টেস্টিং একটা প্রোগ্রাম লঞ্চ করতেছিল বা নিউক্লিয়ার টেস্টিং প্রোগ্রামটা এখানে রান করতেছিল। তো সালটা 1965 থেকে 1971, এই জোনটাতে তারা বড় বড় 3টা বিশাল পরিমাণে সাকসেসফুলি তারা নিউক্লিয়ার টেস্টিং করে। এখন এই 3টা টেস্টিংয়ের মধ্যে একটা টেস্টিংয়ের নাম ছিল হচ্ছে ক্যানিকান টেস্টিং বা ক্যানিকিন টেস্টিং বলা হয় এটাকে। সো এই ক্যানিকিন টেস্টিংটা ছিল খুবই ভয়াবহ এবং এইটার কারণে এইখানের বন্য অভয়ারণ্য বা বন্য প্রাণীদের আসলে লাইফ খুব ডেঞ্জারের মধ্যে চলে যাচ্ছিল। সো এই বন্য প্রাণীদেরকে রক্ষা করার জন্য এই ইউনাইটেড স্টেটের উপরে আপনারা যদি দেখেন কানাডা, এই কানাডার এই জায়গাতে আছে হচ্ছে ভাস্কুভার হচ্ছে একটা জায়গা। ওকে, সো সেই কানাডার ভাস্কুভার থেকে কয়েকজন লোক যারা আসলে এই বিষয়টা অনুধাবন করতে পারতেছিল যে পরিবেশের অনেক বেশি ক্ষতি হচ্ছে এই নিউক্লিয়ার টেস্টিংগুলোর কারণে। এরপরেও আমরা যদি ওই 1961-62 সালের ঘটনাগুলো দেখি, তখন আমরা একটু খেয়াল করে দেখব যে আমরা যদি ইউনাইটেড স্টেটসের আমরা যদি নিউ ইয়র্কের মধ্যে চলে আসি বা ক্যালিফোর্নিয়ার ওই জায়গাটাতে চলে আসি, সো এই ক্যালিফোর্নিয়ার কিন্তু সান্তা বারবারা এই যে উপকূলটা ধ্বংস নিয়ে আমরা অলরেডি জানছি বা ক্লাস করছি। সো এই উপকূলটা ধ্বংস, তারপরে এই ধরনের নিউক্লিয়ার টেস্টিং, এই জিনিসগুলো কিন্তু পুরো পরিবেশের জন্য খুবই ক্ষতিকর একটা অবস্থা তৈরি করে দিছিল। তো তারপরে এসব চিন্তা করে কানাডার ভাস্কুভার থেকে কয়েকজন লোক, একটা মাছ ধরার নৌকা ছিল, সেই মাছ ধরার নৌকার নাম ছিল হচ্ছে ফিলিস কারম্যাক। হ্যাঁ, তো সেই ফিলিস কারম্যাক নৌকাটাকে সাথে করে নিয়ে তারা চিন্তা করলো যে আমরা এই জায়গা থেকে এই নিউক্লিয়ার টেস্টিং জোনটাতে যাব। হ্যাঁ, এবং সেই নৌকাটাতে লেখা ছিল হচ্ছে গ্রিন পিস। এই লেখাটা লিখে নিয়ে তারা কয়েকজন সাংবাদিক ছিল ওই জায়গাতে, কয়েকজন পরিবেশবাদী কর্মী ছিল এবং কয়েকজন জেলে ছিল, সবাই মিলে তারা এই জায়গাতে নৌকা করে এই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কিন্তু আলটিমেটলি এই জায়গাটা তো আসলে স্বাভাবিক কোনো মানুষের জন্য প্রোটেকশন ছাড়া এখানে যাওয়া যাবে না, যার কারণে যারা ইউএসের নেভি আছে তারা ওদেরকে এই মাঝপথে আটকায় দেয়, একটা নির্দিষ্ট জোনের মধ্যে আটকায় দেয়। তো এই জোনের মধ্যে যখন আটকায় দেয়, তারপরে আসলে পুরো বিশ্বব্যাপী এই জিনিসটাকে ওয়ান কাইন্ড অফ এখন যেরকম ভাইরাল হয়ে যায়, এরকম পুরো একটা ভাইরাল ঘটনা হয়ে যায়। মানে পুরো পৃথিবীর মানুষজন আসলে এই বিষয়টা সম্পর্কে জানতে পারে এবং আলটিমেটলি ইউএসের গভর্নমেন্ট চাপে পড়ে পরবর্তীতে এইখানে নিউক্লিয়ার প্রোগ্রাম যে টেস্টিংগুলো ছিল আন্ডারগ্রাউন্ড, সবগুলোকে বাতিল করে দেয় এবং এই যে আমচিটকা দ্বীপকে বন্য অভয়ারণ্য বা হচ্ছে পশু পাখিদের জন্য বসবাস করার একটা জায়গা হিসাবে এটাকে পার্মানেন্টলি ঘোষণা করা হয়। এবং এইখানে বলা হয় যে আমরা আর কখনো এই টাইপের নিউক্লিয়ার টেস্টিং করব না, যেটা পরিবেশ কিংবা মানুষের জন্য খুবই ক্ষতিকর একটা দিক হয়। সো এইভাবে গ্রিন পিসের আসলে যাত্রাটা বা জার্নিটা শুরু হয় এবং তারা এই কাজটা করে সেই 1971 সালে। এভাবে 1971 সালে আসলে গ্রিন পিসের জার্নিটা মেইনলি শুরু হয়।
তো এখন এই যে গ্রিন পিস নামটা আসলে কেন দেওয়া হইলো, এই গ্রিন পিসের গ্রিন এবং পিস এই দুইটার আসলে বেসিক কিছু মানে আছে। আমরা যদি দেখি গ্রিন মানে কি সবুজ, তার মানে এই সবুজ দ্বারা বোঝানো হচ্ছে যে আমরা পরিবেশকে রক্ষা করব, মানে পরিবেশকে রক্ষা করার জন্য বা পরিবেশকে মিন করার জন্য এই সবুজ কথাটাকে মানে লেখা হয় বা এই গ্রিন কথাটাকে আনা হয়। আর পিস মানে হইল শান্তি। এখন শান্তি আসলে কিভাবে আসবে বা শান্তি জিনিসটা কিভাবে তৈরি হবে, যখন বেসিক্যালি কেউ একজন আর একজনের উপর পারমাণবিক যে অস্ত্রগুলো আছে এগুলোর ব্যবহার করবে না, তখন পৃথিবীতে শান্তি থাকবে। সেই জন্য এটা পারমাণবিক অস্ত্র বিরোধী এটা একটা শব্দ হিসাবে এটাকে রিপ্রেজেন্ট যাতে করে যার কারণে এই গ্রিন পিস এই ধরনের নামটা হয়। এখন আমরা তো ওই যে কিছু আগে বা কয়েকটা প্রথমের দিকের ক্লাসগুলোতে দেখলাম যে হচ্ছে আইসিসিপিপি, তারপরে হচ্ছে আমরা যদি হচ্ছে ওই জায়গা থেকে দেখি ইউএনইপি, হ্যাঁ, এই ধরনের প্রত্যেকটা সংগঠন, এই সংগঠনগুলো কিন্তু মানে কেমন ছিল যে আইন তৈরি, মানে এগুলো ঘরের মধ্যে থাকা একটা ব্যাপার সেবা ছিল, যে এগুলাতে বিজ্ঞ লোকজনেরা থাকবে, তারা সবাই মিলে আইন তৈরি করবে এবং সবাই সচেতন করার ট্রাই করবে মানুষজনকে। কিন্তু এই গ্রিন পিসটা ছিল একদম মানে ওয়ান কাইন্ড অফ মাঠে কাজ করার মতো একটা সংগঠন, যারা এই সমস্ত ঘরের ভিতরের কাজ কারবার করে না, যারা একদম বাইরে খেলতে পছন্দ করে, এমন টাইপের একটা সংগঠন ছিল গ্রিন পিস। এখন এই গ্রিন পিসরা আসলে কি করতো, তাদের কার্যক্রমগুলো কেমন ছিল? তাদের একটা অদ্ভুত কার্যক্রম ছিল এরকম যে তারা পারমাণবিক যে চিমনিগুলো আছে, হ্যাঁ, পারমাণবিক বিভিন্ন চিমনি আছে না, মানে যেগুলা দিয়ে হচ্ছে ধরেন ধোঁয়া বের হয়, তো তারা কি করতো, এই পারমাণবিক চিমনির উপরে তাদের সদস্যরা উঠে এখানে ফ্ল্যাগ লাগায় দিত বা ব্যানার লাগায় দিত, হ্যাঁ, ব্যানার বা এখানে সচেতনমূলক কথাবার্তা বলে একটা ব্যানার তৈরি করে তারা এগুলোর উপর লাগায় দিত। তারপরে তাদের আরও কিছু অদ্ভুত কার্যক্রম ছিল, যেমন আগে তো তিমি শিকার করা হইতো, তো তিমি শিকার করার জন্য এরকম হরপুন আছে, মানে এরকমগুলো হচ্ছে তিমির গায়ের উপর যদি কেউ মেরে দেয় তাইলে তিমির গায়ের মধ্যে ওইটা ঢোকে এবং পরে তিমিকে মেরে ফেলার পরে বা অজ্ঞান করার পরে ওইটাতে বিষ জাতীয় জিনিস ছিল, তিমিকে শিকার করা হয়। সো ওই জিনিসগুলা তারা বন্ধ করার জন্য কী কাজ করে, যে তারা ওই মানে এমন টাইপের একগুলো বোর্ড তৈরি করে যেগুলো হচ্ছে মানে নর্মালি হচ্ছে জাহাজ কিসের তৈরি হয়, লোহার তৈরি হয় অনেক কিছু, কিন্তু এগুলো হচ্ছে মানে খুবই নরম টাইপের জিনিস দিয়ে, মানে প্যারাশুট টাইপের জিনিস দিয়ে তারা হচ্ছে বোর্ড তৈরি করে, এবং সেই বোর্ডগুলো ওই জিনিসগুলোকে শিকার করে বা হরপুন নিয়ে যায়, সেগুলোর সামনে গিয়ে ওরা এরকম করে তাদেরকে সার্কেল করে ঘিরে ধরে, যাতে করে তারা শিকার না করতে পারে বা হরপুন ব্যবহারটা তারা একদম নিষিদ্ধ করে দেয় এইভাবে। তারপরে তাদের আরও অনেক কাজ ছিল, যেমন যে জাহাজগুলো হচ্ছে সমুদ্রে কি ফেলে দেয়, মানে অনেক ময়লা ফেলে বা বিভিন্ন বর্জ্য ফেলে যায়, সেই জাহাজগুলোকে তারা আটকে দিত বিভিন্নভাবে, যেমন তারা তাদের সামনে গিয়ে তাদের ছোট ছোট বোট নিয়ে দাঁড়ায়া থাকতো যে আমরা এখানে দাঁড়ায় আছি, তুমি বড় জাহাজ ওকে আমাদের এখান থেকে মেরে ফেলে তারপরে তুমি চলে যাও, এই ধরনের ব্যাপার স্যাপার তারা আসলে এই গ্রিন পিসের কার্যক্রমের মধ্যে ছিল। ওকে, তো এই গ্রিন পিসের অদ্ভুত কাজগুলোর কারণে এরা আসলে বিশ্বব্যাপী অনেক বেশি জনপ্রিয় একটা মানে সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করে বা তাদের জার্নিটা শুরু হয়। এবং এইটার সদর দপ্তর পরীক্ষাতে যেটা আসে সেটা হলো নেদারল্যান্ডসের আমস্টারডামে, হ্যাঁ, নেদারল্যান্ডসের আমস্টারডামে এই গ্রিন পিসের সদর দপ্তরটা অবস্থিত। তো গ্রিন পিস সম্পর্কে আমরা জানলাম, গ্রিন পিস থেকে কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষাতে প্রশ্ন আসে। তো গ্রিন পিসের ব্যাকগ্রাউন্ডটা যারা জানে তাদের এই জিনিসটা বুঝতে অনেক বেশি সুবিধা হয়। তাইলে গ্রিন পিস সম্পর্কে আমরা একটা খুবই ক্লিয়ার ধারণা এবং এই সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা হয়ে গেল। ওকে, এখন আমরা ডাকবো হচ্ছে IUCN সম্পর্কে। IUCN, হ্যাঁ, এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, এটার পূর্ণরূপ। এটা কি কাজ করে, এটা হলো প্রকৃতি প্লাস হচ্ছে প্রাকৃতিক যে সম্পদগুলো আছে, প্রাকৃতিক সম্পদ এই জিনিসগুলা তারা হচ্ছে কি দেখভাল করে বা এইগুলার জন্য তারা বিভিন্ন জিনিস বা এগুলা নিয়ে কাজ করে। তো এই IUCN এইটার সদর দপ্তর বর্তমানে হইল, আমরা যদি দেখি সুইজারল্যান্ডের বার্নে, হ্যাঁ, সুইজারল্যান্ডের বার্নে। এখন একটা জিনিস খেয়াল করেন তো, আপনারা তো সবাই জানেন সুইজারল্যান্ডের বার্নে এটার হলো সদর দপ্তর। সুইজারল্যান্ডের বার্ন কিন্তু হইল সুইজারল্যান্ডের রাজধানী, হ্যাঁ। এখন আপনারা চিন্তা করবেন যে সুইজারল্যান্ডের ভাই তাহলে জেনেভা কিন্তু রাজধানী না। তো মানে এই সুইজারল্যান্ডের আসলে বেশিরভাগ প্রতিষ্ঠানগুলা যেগুলো জেনেভাই ছিল সেগুলা টেনে টুনে পরবর্তীতে এই বার্নে করার প্রস্তাব করা হয়েছে, কারণ একটা ইউনাইটেড নেশনের একটা মানে নিয়মই আছে এরকম যে বড় বড় যে সংগঠনগুলো আছে সেগুলো সদর দপ্তর বা এরকম নিয়ম আছে যে বড় বড় যে সংগঠনগুলো আছে
বা একটা দেশের অ্যাম্বাসেডর বা যারা হচ্ছে ধরেন পররাষ্ট্রমন্ত্রীরা এক দেশ থেকে আরেক দেশে যায়, তো তাদের বাসস্থানগুলো এই টাইপের জিনিসগুলো বার্নে যাতে করে করা হয়, মানে মেইন শহরে বা হচ্ছে যে রাজধানী আছে সেই রাজধানীতে যাতে করে এই ধরনের করা হয়। তো যার কারণে কিন্তু আপনারা দেখবেন সুইজারল্যান্ডের জেনেভা এবং বার্নেই বেশিরভাগ সদর দপ্তর অবস্থিত। সো এই যে IUCN এর সদর দপ্তরটা হইলো এই জায়গাতে অবস্থিত, যদিও এটা কিন্তু সুইজারল্যান্ডে আসলে গঠিত হয় নাই বা IUCNটা সুইজারল্যান্ডে করা হয় নাই, বাট বর্তমানে কাজের সুবিধার্থে এটা সুইজারল্যান্ডে নিয়ে আসা হয়েছে। এখন এই IUCN আসলে কাজ কি করে? IUCN এর মানে বেসিক কাজ করে এদের যারা মানে ভিতরের লোকজন আছে, এদের ভিতরে কারা কারা কাজ করে, মানে এদের সদস্য কারা কারা, এটা আমাদেরকে একটু জানতে হবে। এদের সদস্য হইল পৃথিবীর যত বড় বড় বিজ্ঞানী আছে তারা, তারপরে বিভিন্ন দেশের যারা গভর্নমেন্ট আছে মানে সরকার, সেই সরকার দলের প্রধান বা সরকারের বড় বড় যারা গণ্যমান্য ব্যক্তি তারা, তারপরে এইখানে সরকারি বিভিন্ন সংস্থা এবং এইখানে বেসরকারিও কিছু সংস্থা আছে, বেসরকারিও সংস্থা আছে, এরা হইল এই IUCN এর সদস্য। এখন এই IUCN এই যে যারা সদস্য আছে তাদেরকে নিয়ে বিভিন্ন বিষয়ে ভোটাভুটি করে, এবং মজার বিষয় হইল আপনি যদি বিজ্ঞানী হন, সরকার হন, যাই হন না কেন, আপনার সমান অধিকার থাকবে ভোট দেওয়ার জন্য। মানে আপনি আপনার ভোটটাকে সমান পাওয়ারফুল ভোট হিসেবে কাউন্টি করা হবে একটা যে কোনো কন্ট্রোভার্সিয়াল বিষয়ে বা যে কোনো বিষয়ের আপডেট নেওয়ার জন্য বা যে কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য, ওইটা নিয়ে যদি কন্ট্রোভার্সি তৈরি হয়। এখন IUCN থেকে যে প্রশ্নটা পরীক্ষাতে আসে সেটা হইল IUCN একটা লিস্ট প্রকাশ করে যেটাকে বলা হয় রেড লিস্ট। ওকে, এই রেড লিস্টটা তারা প্রকাশ করে 1964 সাল থেকে, এবং এই IUCN আসলে প্রতিষ্ঠা হয় ইউনাইটেড নেশন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে 1947-48 সালের ওই দিক থেকে এটা হইল প্রতিষ্ঠা হয়, হ্যাঁ, IUCN। এখন এই 1964 সাল থেকে তারা যে রেড লিস্টটা প্রকাশ করে, এই রেড লিস্টের আসলে কাজটা কি, মানে রেড লিস্ট জিনিসটা কি, এই রেড লিস্টকে আসলে মানে পরিপূর্ণভাবে বলা হয় হচ্ছে IUCN রেড লিস্ট। এই IUCN রেড লিস্টের মধ্যে থাকে পৃথিবীর যতগুলা বন্য প্রাণী আছে বা বন্য পশু পাখি আছে সেগুলার বিলুপ্তি বা এক্সটিংশন সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া থাকে। 2 নম্বরে কোনগুলা একদমই বিলুপ্ত হয়ে গেছে বা কোনগুলা ডেঞ্জার পজিশনে আছে বা অস্বস্তিকর অবস্থায় আছে বা তাদের বিলুপ্তির কারণগুলা কি, এই ধরনের বিভিন্ন তথ্য যেগুলা আমাদের পশু পাখির সাথে কানেক্টেড বা প্রাকৃতিক সম্পদ, এরাও তো আমাদের প্রাকৃতির একটা করে সম্পদ, এইগুলার পিছনে আসলে এগুলো ধ্বংস হওয়ার পিছনে কারণগুলা কি, সেইগুলো এই রেড লিস্টে তারা 9টা ক্রাইটেরিয়াতে ভাগ করে করে তারা এগুলাকে প্রকাশ করে। যেমন কোনটা বিলুপ্ত হয়ে গেছে, কোনটা বিলুপ্ত পেরায়, কোনটা বিলুপ্তর কাছাকাছি, এইটা ধ্বংসের কারণ কি, এই ধরনের 9টা তারা ক্যাটাগরিতে এই তথ্যগুলাকে কয়েক বছর পর পর এই রেড লিস্টটা পাবলিশ করে, এবং এই রেড লিস্টটা 1964 সালে সর্বপ্রথম পাবলিশ করা হয়। এখন এই যে রেড লিস্টটা তারা যে পাবলিশ করলো, এই রেড লিস্টটার উপর ভিত্তি করে পৃথিবীর যে বন্য পশু পাখির যে আইনগুলো তৈরি করা হয় বা বন্য যে মানে আমাদের পশু পাখি আছে বা মানে বন্য যত প্রাকৃতিক সম্পদ বা আমাদের জন্য মানে প্রকৃতির মধ্যে যত বন্য পশু পাখি বা অভয়ারণ্য যেগুলো আছে সেইগুলার যে আইনগুলো তৈরি হবে, সেই আইনগুলো এই রেড লিস্টের উপরেই ভিত্তি করে তৈরি করা হয়। এবং এই রেড লিস্টের যে তথ্যগুলো দেওয়া হয় সেগুলোকে বলা হয় গোল্ড মার্ক তথ্য। মানে এগুলাকে বলা হয় এগুলো একদম স্বর্ণ টাইপের, মানে এই তথ্যগুলো হলো খুবই মেইন একটা তথ্য, এবং তার উপর ভিত্তি করে আমাদের আন্তর্জাতিক বন্য পশু পাখি সংরক্ষণের যে আইনগুলা এইগুলা তৈরি করা হয়। তাহলে এইভাবেই আজকে আমরা আমাদের এই 2টা লেকচার মানে এই 2টা টপিকের উপরে এই ফুল লেকচারটা শেষ করলাম। একটা আমরা গ্রিনপিস আর IUCN এই 2টা সম্পর্কে। তো এই 2টা সম্পর্কে আশা করি আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। আমরা নেক্সট ক্লাসে অন্যান্য পরিবেশের যে বিষয়গুলো আছে সেইগুলো সম্পর্কে জানবো। এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ক্লাসটাতে লাইক দিয়ে দিবেন, আর আপনাদের বন্ধুবান্ধবদেরকে জানাবেন সাধারণ জ্ঞানকে আসলে আমরা অসাধারণভাবে পড়ার ট্রাই করব, এবং আমাদের বিউপির কোর্স চলে আসতেছে যেটাতে আমি সাধারণ জ্ঞানের টিচার হিসাবে থাকবো ইংলিশ ভার্সন জিকে, ওইটা আপনারা করে আরও অনেক বেশি মজা পাবেন। এবং যারা যারা তথ্য জানতে চান এই ভিডিওর ডেসক্রিপশনে আছে অথবা আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন। ওকে, ওইটা শুরু হবে আমাদের হচ্ছে 3 সেপ্টেম্বর থেকে। আর আমাদের আরও একটা ব্যাচ ঢাবির লিখিত ফ্রি ব্যাচ, যেটাতে আমি সাধারণ জ্ঞান এইভাবে পড়ানোর ট্রাই করব, সেটাতে আপনারা যুক্ত হইতে পারেন। আপাতত লিখিতগুলো পড়েন, পরবর্তীতে আরও অনেক ফ্রি ক্লাস আসবে। তো ওভারঅল আন্তর্জাতিক সাধারণ জ্ঞান নিয়ে আমরা যে জার্নিটা যাবে, যে প্লেলিস্টটা শুরু করছি, এটা ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পাইলে আমরা অবশ্যই কন্টিনিউ করব, এবং আপনাদের এই অ্যাডমিশন টেস্টের সাধারণ জ্ঞানে যে কোনো সমস্যা আমরা ইনশাল্লাহ সলভ করে দেওয়ার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।